পঞ্চম অধ্যায়ে নবম শ্রেণীর জন্য ইতিহাসে আমরা আলোচনা করছিলাম ভার্সাই সন্ধির প্রেক্ষাপট, ভার্সাই সন্ধির শর্তাবলী ও এর মূল্যায়ন। তো বিগত ভিডিও ক্লাসে আমরা প্যারিসের শান্তি সম্মেলন, উড্রো উইলসনের 14 দফা নীতি, প্যারিসের শান্তি সম্মেলনের অংশগ্রহণকারী নেতৃত্ব ইত্যাদি সম্পর্কে আলোচনা করে ভার্সাই সন্ধি স্বাক্ষরের প্রেক্ষাপট শেষ করেছিলাম। শর্তাবলী শুরু করতে পারি। আজ আমরা প্রথমেই ভার্সাইয়ের সন্ধির শর্তাবলী আলোচনা করব। আমরা আলোচনার সুবিধার্থে ভার্সাইয়ের সন্ধির শর্তাবলীকে বেশ কয়েকটা ভাগে ভাগ করে নিতে পারি। ভৌগোলিক শর্ত, অর্থনৈতিক শর্ত, ঔপনিবেশিক শর্ত, সামরিক শর্ত এবং অন্যান্য কিছু শর্ত। তার পরের অংশে আমরা আলোচনা করব এর গুরুত্ব বা মূল্যায়ন। তো প্রথমেই বলে নেওয়া যাক যে ভার্সাই সন্ধি সম্পর্কে বেশিরভাগ ঐতিহাসিক এর মূল্যায়ন হল এই সন্ধি স্বাক্ষরের আগে ধরে নেওয়া হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত জার্মানি আসলে যুদ্ধ অপরাধী। তাই প্যারিসের শান্তি সম্মেলনে জার্মানিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তার উপরে একতরফাভাবে ভার্সাই সন্ধির শর্তগুলি চাপানো হয়। স্বাভাবিকভাবেই একতরফা জবরদস্তিমূলক ভার্সাই সন্ধির শর্তাবলী জার্মানির উপরে তীব্র কঠোরতা নামিয়ে এনেছিল। এই সন্ধির ভৌগোলিক শর্তাবলী আমরা প্রথম বলি। ভৌগোলিক শর্তাবলীতে ঠিক হয়েছিল যে ঐতিহাসিক ন্যায় বিচারকে মাথায় রেখে জার্মানি ফ্রান্সকে আলসাস ও লোরেন ফেরত দেবে। দ্বিতীয়ত, বেলজিয়ামকে ইউপেন, মরিসনেট এবং ম্যালমেডি নামক জেলাগুলি জার্মানি ছেড়ে দেবে। জার্মানির উত্তর সীমান্তের ডেনমার্ককে স্লেজভিগ প্রদেশ জার্মানি ফিরিয়ে দেবে। গণভোটের মাধ্যমে স্লেজভিগ প্রদেশের জনগণের মতামত যাচাই করা হবে যে দক্ষিণ স্লেজভিগ জার্মানির সঙ্গে যোগদানের ইচ্ছা প্রকাশ করে কি না। একটুখানি বলে নি যে জার্মানির ঐক্য আন্দোলনের সময় তোমরা ঠিক যে যে জায়গাগুলো দেখেছ জার্মানি তার নিজের অন্তর্ভুক্ত করেছিল, ভার্সাইয়ের সন্ধির মধ্য দিয়ে তার অনেক অঞ্চলই তার কাছ থেকে কেড়ে নেওয়া হলো। জার্মানির মেমেল অঞ্চল লিথুয়ানিয়া নামক দেশকে হস্তান্তরিত করা হয়। জার্মানির পূর্ব সীমান্তে পোজেন, পশ্চিম প্রাশিয়া অঞ্চল পোল্যান্ডকে ছেড়ে দেওয়া হয় এবং সার্বভৌম পোল্যান্ড রাষ্ট্র গঠিত হয়। স্বাধীন পোল্যান্ডকে সমুদ্রের সঙ্গে যোগাযোগ তৈরির সুযোগ করে দেওয়ার জন্য জার্মানির মধ্য দিয়ে একটা করিডর বা যোগাযোগকারী রাস্তা পোল্যান্ডকে ছেড়ে দেওয়া হয়। জার্মানের ডানজিগ বন্দর জাতিসংঘ গ্রহণ করে। জার্মানির পূর্ব সীমান্তে সাইলেশিয়া এই প্রদেশটি গণভোটের দ্বারা 3 ভাগে ভাগ করা হয় এবং একটা ভাগ জার্মানি পায়, বাকি অংশগুলো
চেকোস্লোভাকিয়া এবং পোল্যান্ডকে দিয়ে দেওয়া হয়। জার্মানির পশ্চিম সীমান্ত জার্মানি পশ্চিম সীমান্ত দিয়ে যাতে ভবিষ্যতে ফ্রান্সকে আক্রমণ করতে না পারে সেজন্য একটা নিরাপত্তা বলয় তৈরি করা হয়। রাইনল্যান্ড জার্মানির এই অঞ্চলটা 15 বছরের জন্য মিত্র শক্তির দখলে চলে যায়। আরেকটা কি না, রাইন নদীর পূর্ববর্তী অঞ্চলে জার্মান সামরিক ঘাঁটি তুলে নেওয়া হয়। ফ্রান্সের কয়লা খনিগুলি যা নাকি অভিযোগ ছিল প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানি ধ্বংস করেছিল, সেই অঞ্চলগুলো ফ্রান্স দখল করে। এভাবে জার্মানিকে ভৌগোলিক বিভিন্ন অঞ্চল থেকে বঞ্চিত করে ভার্সাইয়ের সন্ধি স্থির হয়েছিল। আমরা সহজেই অনুমান করতে পারি যে ভার্সাই সন্ধির মধ্য দিয়ে ভৌগোলিকভাবে জার্মানি নিদারুণ ক্ষতিগ্রস্ত হয়েছিল। দ্বিতীয় বিষয় কি, ঔপনিবেশিক শর্তাবলী। ভার্সাই সন্ধির ঔপনিবেশিক শর্তাবলীতে দেখা যায় ভার্সাই সন্ধির শর্তে আফ্রিকা এবং দূরপ্রাচ্যে যে অঞ্চলগুলো জার্মানির অধিকারে ছিল সেগুলির উপর থেকে জার্মানির অধিকার লুপ্ত করা হয়। জার্মানির দূরপ্রাচ্যের উপনিবেশগুলি জার্মানির কাছ থেকে কেড়ে নিয়ে জাপানকে দেওয়া হয়। জার্মানির আরও একাধিক উপনিবেশ জাতিপুঞ্জ অধিগ্রহণ করে। ভার্সাই সন্ধির মধ্য দিয়ে জার্মানিকে যুদ্ধ অপরাধী সাব্যস্ত করে মিত্রপক্ষ ঔপনিবেশিকভাবেও জার্মানিকে পঙ্গু করার চেষ্টা করেছিল, জার্মানির কাছ থেকে বিভিন্ন উপনিবেশগুলি কেড়ে নেওয়ার মধ্য দিয়ে। ভার্সাই সন্ধির সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত অর্থনৈতিক শর্ত। তোমাদের সিলেবাস অনুযায়ীও এই অর্থনৈতিক শর্তই সবচেয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করা আছে। অর্থনৈতিক শর্তে বলা হয়েছিল যে প্রথম বিশ্বযুদ্ধের জন্য যেহেতু জার্মানি দায়ী, তাই জার্মানিকে যুদ্ধ অপরাধী চিহ্নিত করা হয় এবং যুদ্ধে মিত্র শক্তির যে ক্ষয়ক্ষতি হয়েছিল তা পূরণের জন্য একটা ক্ষতিপূরণ কমিশন নিয়োগ করা হয় এবং জার্মানিকে সেই বিপুল পরিমাণ ক্ষতিপূরণ প্রদানের কথা বলা হয় এবং স্থির হয় যে কমিশন যতদিন না চূড়ান্ত রিপোর্ট দিচ্ছে ততদিন মিত্র শক্তি বর্গকে জার্মানি কিছু পরিমাণ অর্থ দেবে, তারপর পরবর্তীতে চূড়ান্তভাবে স্থির হলে জার্মানিকে সমস্ত অর্থ ক্ষতিপূরণ হিসাবে মিত্র শক্তিকে দিতে হবে। পরবর্তীতে জার্মানির উপরে ওই কমিশন স্থির করেছিল যুদ্ধের ক্ষতিপূরণ হিসাবে $54 বিলিয়ন বা 660 কোটি পাউন্ড জার্মানিকে মিত্র শক্তিকে দিতে হবে। ভার্সাই সন্ধির 234 নম্বর ধারায় বলা হয়েছিল মিত্র শক্তির দ্বারা উৎপন্ন শিল্পদ্রব্য বিক্রির জন্য জার্মানির বাজারে মিত্র শক্তি ভুক্ত দেশগুলিকে অগ্রাধিকার দিতে হবে। অর্থাৎ মিত্র শক্তি বর্গ তৈরি করেছিল যে দেশগুলো মিলে সেই দেশের তৈরি পণ্যদ্রব্য যে দামেই বিক্রি তারা করুক না কেন, জার্মানিকে সেই পণ্যদ্রব্য তাদের বাজারে বিক্রির জন্যে খুলে দিতে হবে বা অগ্রাধিকার দিতে হবে। রাইন নদীকে আন্তর্জাতিক জলপথ হিসাবে ঘোষণা করা হয়েছে। মিত্র শক্তিকে কয়লা, কাঠ ও অন্যান্য জ্বালানি সামগ্রী সরবরাহ করতে জার্মানি
বাধ্য ছিল। এইভাবে অর্থনৈতিক প্রতিটি ক্ষেত্রে দেখা যাচ্ছে জার্মানিকে পঙ্গু করার চেষ্টা করা হচ্ছে। জার্মানির শিল্প বাণিজ্যকে সীমিত করা হয়েছিল। বেলজিয়ামকে ক্ষতিপূরণের টাকা দিতে জার্মানিকে বিপুল অঙ্কের ধার নিতে হয়েছিল। রাইন, এলব, ডানিউব, নিয়েমেন, ওডার এই সমস্ত নদীর উপর আন্তর্জাতিক বিধিনিষেধ আরোপিত হয়েছিল। জার্মানির বিখ্যাত ডানজিগ বন্দর সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। জার্মানির শিল্প ও খনিজ সমৃদ্ধ সার অঞ্চল 15 বছরের জন্য ফ্রান্সকে প্রদান করা হয়েছিল। তাহলে দেখা যাচ্ছে কৃষি, বাণিজ্য সমস্ত ক্ষেত্রে জার্মানিকে অর্থনৈতিকভাবে পঙ্গু করাই ছিল মিত্রশক্তি বর্গের প্রধান উদ্দেশ্য ভার্সাই সন্ধির মধ্য দিয়ে। এবার আমরা সামরিক শর্তাবলী আলোচনা করব। ভার্সাই সন্ধির মধ্য দিয়ে জার্মানিকে সামরিকভাবেও চূড়ান্ত অপদস্থ করা হয়। যুদ্ধে জার্মানির হয়ে সেনাবাহিনীর যারা কৃতিত্ব দেখিয়েছিল তাদেরকে মিত্রশক্তির হাতে তুলে দিতে জার্মানি বাধ্য হয়েছিল। জার্মানির স্থল, জল, বিমান বাহিনীকে বিলুপ্ত করার ব্যবস্থা করা হয়েছিল। জার্মানিতে বাধ্যতামূলক সামরিক শিক্ষা, বাধ্যতামূলক সেনাদলে যোগদান ব্যবস্থা এগুলি লুপ্ত করা হয়েছিল। হোলিগোল্যান্ডে জার্মানির যে নৌঘাঁটি ছিল সেটা বিলুপ্ত করা হয়েছিল। জার্মান যুদ্ধ জাহাজ সবগুলি ইংল্যান্ডের হাতে তুলে দিতে বলা হয়েছিল। ভবিষ্যতে জার্মানি যাতে সমরাস্ত্র নির্মাণ না করে সেজন্য জার্মানির উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। রাইন নদীর পশ্চিম তীরে জার্মানির সামরিক ঘাঁটিগুলি ভেঙে দেওয়া হয়েছিল। এই সমস্ত সামরিক শর্তাবলী কার্যকরী করে প্রকৃতপক্ষে জার্মানিকে সামরিক দিক থেকে চূড়ান্ত দুর্বল করা হয়েছিল, যে আগামী দিনে জার্মানি যাতে সামরিকভাবে অন্তত ইউরোপীয় অন্যান্য দেশগুলির সমকক্ষ হতে না পারে। এছাড়া অন্যান্য দু একটা শর্তের কথা বলে ভার্সাই সন্ধির শর্তাবলীর আলোচনা শেষ করব। জার্মান সম্রাট কাইজার ও তার সেনাপতিদের যুদ্ধ অপরাধী চিহ্নিত করা হয়, তাদের বিচারের আদেশ দেওয়া হয় এবং শান্তিপূর্ণ আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি ও বিশ্ব শান্তি রক্ষার জন্য যে জাতিসংঘ গঠিত হয়েছিল সেই জাতিসংঘের আন্তর্জাতিক আদালতে সেই বিচার করা হয়। জার্মান জাতীয়তাবাদী ঐতিহাসিকরা এই ভার্সাই সন্ধির বিরুদ্ধে চূড়ান্ত তীব্র সমালোচনা করেছেন। আমরা পরবর্তী ক্লাসে ভার্সাই সন্ধির সেই সমালোচনার দিক বা সার্বিকভাবে ভার্সাই সন্ধির মূল্যায়নের দিক আলোচনা করব। আজকে শুধুমাত্র তোমরা একটু ভার্সাই সন্ধির শর্তাবলীগুলো পড়বে আর ভাববে। প্রথম বিশ্বযুদ্ধের পরে জার্মানি যেহেতু পরাজিত হয়েছিল, তাই তার উপরে মিত্রশক্তিবর্গ কত অপমানজনক শর্তাবলী চাপিয়েছে। যদিও আমরা নিরপেক্ষভাবেও বলতে পারি যে যুদ্ধের জন্য জার্মানি অবশ্যই দায়ী ছিল, কিন্তু শুধু জার্মানি নয়, মিত্রশক্তিবর্গের দেশগুলিও যুদ্ধের জন্য কম দায়ী ছিল না। কিন্তু যেহেতু জার্মানি হেরেছে, সেজন্যই জার্মানির উপর এই অপদস্থমূলক এবং জার্মানিকে অর্থনৈতিক, সামরিক, রাজনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার জন্য এই ধরনের শর্তাবলী চাপানো হয়েছিল। যাই হোক, মূল্যায়নে আলোচনার সময় আমরা আরও ডিটেলস দেখব।